আমি নির্বাচন করব, এটা স্পষ্টভাবেই বলা যায়, কিন্তু কোথায় করব, কোন দল থেকে করব, সেটা পরবর্তী ডিসকাশন। আমরা এখন একটা পর্যায়ে আছি, পরের পর্যায়ে সেটা সবার সামনে আসবে। আর অন্য যে বিষয়ে প্রশ্ন করলেন সে বিষয়ে আমার কোনো কিছু বলার ইখতিয়ার নেই, সেটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আপনাদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। আমরা সবাই একটা করে প্রশ্ন করেছেন কি না করেননি বা করবেন এরকম এই বিষয়ে আমার কোনো কিছু বলার অনুমতি নেই, এটা মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। করবেন কি না করবেন কি না জমা দিয়েছেন কি না পত্রকে জমা দিয়েছেন। বলা হয়েছে উপদেষ্টা পদে থেকে নির্বাচন করার সুযোগ নেই। তো সেক্ষেত্রে তফসিল যেহেতু ঘোষণা হচ্ছে, আপনি কি এর আগে আসলে পদত্যাগ করছেন কিনা? যেহেতু এটা ইতিমধ্যে আমি নিজেও বলেছি যে উপদেষ্টা পদে থেকে নির্বাচন করা উচিত না, যদিও আইনগত কোনো বাধ্যবাধকতা ক্ষেত্রে আসলে নেই। এবং আমি যেটা নিজে বলেছি সেটা আমি নিজেও প্র্যাকটিস অবশ্যই করব। তবে এই বিষয়ে ফার্দার কোনো ইনফরমেশন দেওয়ার সুযোগ আমার নেই, এটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে। আগে যে কালচারটা ছিল যে সবকিছু ধোঁয়াশা, আপনারা এসেছেন একটা ট্রান্সপারেন্ট ওয়েতে বিদায় নেওয়ার সুযোগ এসেছে। আপনি নিজে পদত্যাগ করবেন কিনা সেটা আপনার তো বলার ইখতিয়ার, আমাদের জানার অধিকারও আছে। আমি তো এখনো একটা সিস্টেমের মধ্যে আছি, তো আমাকে সিস্টেম ফলো করতে হয়। আমাকে যদি আমার উপর থেকে কোনো নির্দেশনা আছে সেটাকে আমার মেনে চলতে হয়। তো সেই জায়গা থেকে এই বিষয়ে আমি এখন বলতে পারছি না। আপনি কি পদত্যাগ পত্র জমা দিয়েছেন? এটা মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এই বিষয়টা আর লেগে না করি, আর কোনো প্রশ্ন থাকলে ব্যক্তিগত ডিসিশন হয়। যে প্রেস ব্রিফিং করেছেন এতদিন দায়িত্ব পালন করেন, যেহেতু নির্বাচন করেন 2 দিন আগে আপনি এতদিন দায়িত্ব পালনের ক্ষেত্রে উপদেষ্টা হিসেবে খুব গুরুত্বপূর্ণ সুখকর ঘটনা আর সবচেয়ে তিক্ত ঘটনা যেটা নিয়ে আপনি হয়তো বিদায় নেবেন, যদি একটা অভিজ্ঞতা যদি করেন। সেভাবে আসলে ডিস্টিংগুইশ ভাবে চিন্তা করার মতো সময় হয় নাই। তবে এই দায়িত্বে থাকাকালীন অবশ্যই আওয়ামী লীগের বিদায় নেওয়ার পরে বাংলাদেশের বাক স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। তবে আমি মনে করি কোনো কোনো ক্ষেত্রে আমার ক্ষেত্রে বাক স্বাধীনতার অনেকে অপপ্রয়োগও করেছেন, অনেক সংবাদ মাধ্যমও করেছে, যদিও আমাদের জায়গা থেকে আমরা সেটা পরিষ্কার করার চেষ্টা করেছি। বাক স্বাধীনতা থাকবে এবং সেটার যেন প্রকৃত ব্যবহারটাও সবাই নিশ্চিত করে, সদ্ব্যবহারটা নিশ্চিত করে, এটাই আমার প্রত্যাশা থাকবে। এবং এটা আমার দিক থেকেও আমি প্র্যাকটিস করার চেষ্টা করবো এবং আপনাদের দিক থেকেও আপনারা করবেন, এটাই প্রত্যাশা থাকবে। দুঃখ অভিজ্ঞতা যে কয়েকটি মিনিস্ট্রিতে আপনি দায়িত্ব পালন করছেন সেই কেন্দ্রিক অভিজ্ঞতা, যেহেতু আজকে আপনার উন্নয়নের ফিরিস্তি আপনি দিয়েছেন, ভালো মন্দ মিশন যদি বলেন। মিনিস্ট্রি কেন্দ্রিক অনেক ধরনের অভিজ্ঞতাই হয়েছে, অনেক কিছুই হয়তো বলা যায় না। তো আসলে এই ধরনের পর্যায়ে কাজ করতে গেলে নানা ধরনের জটিলতা যেমন আছে। বিগত এই প্রায় 1.5 বছরে আমার মনে হয় যে আমি এর আগে আমার জীবনে প্রায় 25 বছরে যা শিখেছি তা এই 1.5 বছরেই তার থেকে অনেক বেশি শিখতে পেরেছি। এটা আমার জন্য একটা লার্নিং প্রসেস ছিল। তবে আমার দিক থেকে আমার উদ্দেশ্য সময় খুব স্পষ্টভাবে এটাই ছিল, যেহেতু অনেক মানুষের জীবন দেওয়ার মধ্য দিয়ে আমরা এই দায়িত্ব পেয়েছি, সেই জায়গা থেকে সর্বোচ্চ স্বচ্ছতা, নিষ্ঠা এবং জবাবদিহিতার সাথে কাজ করা এবং যে দায়িত্বটা পেয়েছি, যে সময়ের জন্য, যতটুকু সময়ের জন্য পেয়েছি সেই সময়ের সর্বোচ্চ ব্যবহার করার, সদ্ব্যবহার করার চেষ্টা আমি করেছি। এবং আমার সাথে যারা আমার সহকর্মী ছিলেন তাদেরকেও অনেক সময় অফিস টাইমের বাইরেও অতিরিক্ত কাজ করতে হয়েছে, কারণ আপনারা দেখেছেন যে আমরা স্বাভাবিকভাবে অন্যান্য বিভিন্ন মন্ত্রণালয়ের থেকে অনেকাংশে অনেক বেশি উদ্যোগ গ্রহণ এবং বাস্তবায়ন করেছি। ফলে আমি আমার টিমকেও বিশেষভাবে আজকের দিনে ধন্যবাদ জানাতে চাই এবং আপনাদেরকেও ধন্যবাদ জানাতে চাই। আপনারা সবসময় আমাদের কাজগুলোকে জনগণের সামনে উত্থাপন করতে সহযোগিতা করেছেন। ধারণ করে একটি দল গঠন করা হয়েছে, এনসিপি। দল গঠন করার আগে যখন জুলাই আন্দোলনে আপনারা সবাই একসাথে ছিলেন, আপনি পদত্যাগ করবেন আজকে না কাল সেটা আমরা হয়তো জানবো।
আপনি আজকে নির্বাচনের ঘোষণা দিয়েছেন, এই যে যাদের সাথে পাচ্ছি না এই বিষয়ে আসলে সত্যিকার অর্থেই কোনো সিদ্ধান্ত হয়নি এখনো। আর এই বিষয়ে যদি চূড়ান্ত সিদ্ধান্ত হয় তাহলে আপনারা সবাই জানতে পারবেন। এবং যে দলের কথা বললেন, অবশ্যই যারা গণঅভ্যুত্থানে আমার সহযোগিতা ছিলেন তারাই সেই দলটা করেছে। তবে আমি আরো অনেক আগেই বলেছি যে এটা ধরে নেওয়া ঠিক হবে না যে আমি সেই দলেই যুক্ত হব বা অংশগ্রহণ করবো। তবে আশা করি আগামী কয়েকদিনের মধ্যে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। আমরা যেটা জেনেছি যে আপনি বিএনপি নির্বাচন করবেন এবং ধানমন্ডি থেকে, এটার সত্যতা কতটুকু? আমার জানার মতে বিএনপি ধানমন্ডিতে নমিনেশন দিয়েছে। এই ধরনের স্পেকুলেশন, অনেক ধরনের স্পেকুলেশন হয়েছে। আই থিঙ্ক যে আপনাদের জায়গা থেকে বস্তুনিষ্ঠ তথ্যের প্রতি আসলে মনোযোগটা দেওয়া উচিত। মাননীয় উপদেষ্টা, আপনি জবাবদিহিতার কথা বলছিলেন, আপনি আপনার টিমের কথা বলছিলেন, আপনার টিমে নিশ্চয়ই আপনার এপিএসও থাকবে। ওনার বিরুদ্ধে দুর্নীতির একটা অভিযোগ উঠেছিল এবং সেই তদন্ত দুদকে ভাটা পড়েছে, সেই বিষয়টি কিন্তু আপনি নজরে দায়িত্বে থাকা অবস্থায় আনেননি, তাহলে স্বচ্ছতার বিষয়টা আসলে কোথায় আসলো? আমার সোশ্যাল মিডিয়ায় আমি পোস্ট করে জানিয়েছিলাম সে সময় যে দুদককে আমি অনুরোধ করেছিলাম এই বিষয়টি তদন্ত করার জন্য, এবং এটা আপনারাও কভার করেছিলেন। যখন এই বিষয়ে অভিযোগ আসে আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ আমার এই কনফিডেন্সটা ছিল যে আমি কাউকে এ ধরনের কোনো কিছু করার সুযোগ দেইনি এবং আমার টিমের কেউ এ ধরনের কোনো কিছুর সাথে জড়িত নয়। সে কারণে আমি নিজেই দুদকে যোগাযোগ করে তাদেরকে অনুরোধ করে এই বিষয়ে অধিকতর অনুসন্ধান করার জন্য। দুদক সে বিষয়ে অনুসন্ধান করেছে, এখন পুরোটা বিষয় দুদকের এখতিয়ারাধীন। এই বিষয়ে দুদক আপনাদেরকে জানাতে পারবে যে সর্বশেষ আপডেট কি। আপনি কোনো জায়গায় বলেছেন যে আরো অনেকেই নির্বাচনে অংশগ্রহণ করবেন, একটু পরিষ্কার যদি করেন, উপদেষ্টাদের মধ্যে এমন কেউ আছেন নাকি সরকারে তারা আছে, তাদেরকে বলতে করছেন না এখন? আমি আসলে অন্য কারোর পক্ষ থেকে কিছু বলার মতো অবস্থানে নেই। জাস্ট 2 দিনের মধ্যে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। আপনি উন্নয়ন নিয়ে কথা বলেছেন, আমি একটা কথা বলতে, আপনি বরিশাল এলাকায় একটা উন্নয়ন ব্রিজ উদ্বোধনে অনলাইনে যুক্ত করার কথা, ব্রিজটার নাম ছিল আপনি উদ্বোধনের জন্য 36 জুলাই নাই করছেন। ওই ব্রিজের আগের যে নামকরণ করা হয়েছিল বা নামকরণের যে ফলকটা ছিল, আই থিঙ্ক যেটা ভিত্তিপ্রস্তর স্থাপনের সময়, সেই ফলকের একটা ছবি আমি পেয়েছি। সেই ছবিতে আমি দেখলাম যে নিয়ম বহির্ভূতভাবে সরকারের একজন তখন সম্ভবত রানিং কর্মকর্তা ছিল, তিনি সেটা তার চাকরি বিধি অনুযায়ী পারেন না তার নিজের নামে কোনো সরকারি স্থাপনা উদ্বোধন করতে। তিনি নিজের নামে সেটা উদ্বোধন করেছিলেন এবং তিনি সেই ব্রিজের নামকরণও তিনি নিজে করেছিলেন এবং নাম ফলকে লেখা ছিল যে তার উদ্যোগে ব্রিজটা হয়েছে। এখন সরকারি কর্মকর্তা, এটা খুবই হাস্যকর বিষয়। আপনারা যারা সচিবালয়ের ব্রিজ কভার করেন, এটা হওয়ার কথা না। তো সেই জায়গা থেকেই নাম পরিবর্তন করার প্রয়োজন বোধ হয়েছে মন্ত্রণালয়ের, এবং স্থানীয় সরকার বিভাগ নাম পরিবর্তন করেছে এবং সেখানে এক ধরনের ওই ব্যক্তিরই উদ্যোগে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছিল এবং পরবর্তীতে স্থানীয় প্রশাসনের মাধ্যমে ইতিমধ্যেই মামলাও গ্রহণ করা হয়েছে এবং এই বিষয়ে পরবর্তী নামকরণ করার ব্যাপারে রিয়া গ্রুপ নামে যে মহিলা ক্রীড়া কমপ্লেক্স নাম আপনারা চেঞ্জ করেছেন, ওটার নাম ছিল সুলতানা কামাল ক্রীড়া কমপ্লেক্স। সুলতানা কামাল বাংলাদেশের প্রথম নতুন মানবী, আপনার এই দেশ থেকে। আমরা আমাদের গণঅভ্যুত্থানের শহীদ, আপনারা জানেন যে রিয়া গোপ, তিনি সনাতন ধর্মী এবং একটা ছোট বাচ্চা নারায়ণগঞ্জে শহীদ হয়েছেন। তাকে স্মরণীয় করে রাখার জন্য ওই ক্রীড়া স্থাপনার নামকরণ করেছি। অবশ্যই সুলতানা কামালের প্রতিও আমাদের সম্মান আছে এবং আমরা যে কোনো ক্রীড়া প্রতিষ্ঠানের বা ক্রীড়া স্থাপনার নামে নামকরণ করে এটা নিয়ে ডিবেট হতে পারে। শেষ করব। লাস্ট টু কোয়েশ্চেনস প্লিজ। দায়িত্ব নিয়েছেন এই ধরেন 1.5 বছর হলো, আমলাতান্ত্রিক জটিলতা তো সবসময়ই থাকে, আপনারা জানেন। তবে থ্যাঙ্কস টু মাই টিম, যারা আমার মন্ত্রণালয়গুলোতে সচিবের দায়িত্ব পালন করেছেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখার দায়িত্ব পালন করেছেন। ওনারা কখনো সেভাবে এটা ফিল হতে দেন নাই। অবশ্য আপনারা জানেন যে অনেক আন্তঃমন্ত্রণালয় প্রক্রিয়ার মধ্য দিয়ে অনেক কাজ বাস্তবায়ন করতে হয়, সেক্ষেত্রে জটিলতা হয়েছে, দীর্ঘসূত্রিতা হয়েছে, অনেক কাজই হয়তো যথাসময়ে বাস্তবায়ন করা যায়নি, অনেক কাজই হয়তো এখনো প্রক্রিয়াধীন আছে এই ইয়ার কারণে। তারপরেও আমি যে টিম পেয়েছি উভয় মন্ত্রণালয়ে যারা দায়িত্বে ছিলেন, তারা খুব দ্রুততার সাথে
কাজ বাস্তবায়ন করেছেন। মানে উপদেষ্টা, আপনি আপনার উন্নয়নের কথা বলেছেন, আপনি 30 মিনিট ধরে বলেছেন। এর পাশাপাশি আপনার বিরুদ্ধে নিজের বিরুদ্ধেও অনেকগুলো অভিযোগ আসছে। আমি স্পেসিফিক কোন একজন সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জয়েনিং পেয়েছেন, কিন্তু আপনারা জানেন যে প্র্যাকটিস অনুযায়ী তার জয়েনিং লেটারটা ওই মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন তাকে অ্যাকসেপ্ট করতে হয়, এবং এটা পল্লী উন্নয়ন সমবায় বিভাগে প্রথমবার হয় নাই। এটা এর আগে এই সরকারের আমলেই মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় হয়েছে এবং আরও একটা মন্ত্রণালয়ে হয়েছে, যে শ্রম মন্ত্রণালয়ও হয়েছে। উপদেষ্টা জয়েনিংটা অ্যাকসেপ্ট না করার কারণে ফিরে যেতে হয়েছে। এটাই প্র্যাকটিস এবং এটাই নিয়ম। এখানে নিয়মের বাইরে কোনো কিছু হয়নি। এবং যেটা ওই আঞ্চলিক পক্ষপাতের বিষয়ে যেই অভিযোগটা এসছে, আপনারা হয়তো দেখেছেন যে প্রথম আলোর একদম ফ্রন্ট পেজে খুবই সুন্দর ভাষায় একটা হেডলাইন দেওয়া হয়েছিল যে ওই আমার নিজের এলাকায় কুমিল্লায় আমি একটা প্রজেক্ট নিয়েছি, কিন্তু আমি জানি না ওনারা কিসের ভিত্তিতে নিউজ করেছেন, কারণ সেই একটা প্রজেক্ট পাস হওয়ার আগ পর্যন্ত তো আপনি সেটা নিয়ে কভার করাটা কতটুকু, আমি নিজে সাংবাদিকতায় পড়াশোনা করিনি, আপনারা হয়তো বেটার জানবেন। এই প্রজেক্টটা এখনো পাস হয়নি, এবং এই প্রজেক্টটা আপনারা জানেন যে তফসিল হয়ে গেলে আর কোনো একনেক বৈঠক হবে না, তো এই সরকার আমাদের পাস হচ্ছে না। ফলে এই যে অভিযোগ এবং বাস্তবতার মধ্যে একটা ফারাক আছে, কারণ সাধারণ জনগণ হয়তো এত জটিলতা বোঝে না যে প্রজেক্ট পাস হলো কি হলো না সেটা তারা দেখে না, নিউজ দেখেই মনে করতে পারে যে এটা এখানে হয়েছে। আবার নিউজে 2টা জেলার কথাই উল্লেখ করা হয়েছে, অথচ এরকম প্রজেক্ট 20টা 24টা জেলায় আছে। আমাদের সময় নেওয়া হয়েছে 4টা জেলায়, এর আগে নেওয়া হয়েছে 20টা জেলায়, এবং আরও এরকম 6-7টা জেলায় প্রকল্প নেওয়ার প্রক্রিয়াধীন আছে। তো এটা অনেক সময় প্রেজেন্টেশনের কারণে মনে হতে পারে, অথবা উদ্দেশ্যপূর্ণভাবে প্রেজেন্ট করা হতে পারে, তবে চূড়ান্তভাবে পাস হওয়ার আগে নিউজ করাটাও আই থিঙ্ক যে কতটুকু বাস্তবসম্মত, এবং অনেক সময় পারসেপশনটা তৈরি করা যায় এই নিউজ করার মাধ্যমে। কারণ সাধারণ জনগণ, হয়তো আপনারা যারা সচিবালয় বিট কভার করেন তারা জানেন যে একটা প্রকল্প পাস হওয়ার প্রক্রিয়াগুলো কী কী বা কখন চূড়ান্তভাবে পাস হয়ে এসছে, কিন্তু সাধারণ জনগণ তো আর সেটা বোঝে না। তারা নিউজ দেখেই মনে করে যে হয়ে গেছে, কিন্তু আসলে ওই প্রকল্পটা পাসই হয়নি। কিন্তু ওইটা দিয়ে নিউজ করে এক ধরনের পারসেপশন তৈরি করে ফেলা হয়েছে যে আসিফ মাহমুদ স্থানীয় পক্ষপাতিত্ব করছেন। আর কোনো প্রশ্ন? ইতিমধ্যে আমি সম্পদের হিসাব বিবরণী আজকে সকালেই দাখিল করেছি, এবং আমার যে কূটনৈতিক পাসপোর্ট আছে সেটাও আমি ক্যান্সেল করেছি। উপদেষ্টা পরিষদ বৈঠকে আমাকে ডাকা হয়েছে, বাকিটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আর যে প্রেস উইং আছে সেখান থেকে আপনাদেরকে জানাবো। উপদেষ্টা মহোদয়, আপনি যেহেতু এই বিষয়টা বললেনই, একটা ওয়েস্ট মিনিস্টার স্টাইলে যখন ক্যাবিনেট চলে, ক্যাবিনেটে ওয়েস্ট মিনিস্টার স্টাইলে চলছে না, আমাদের দেশ যে স্টাইলে চলছে সেই স্টাইলেই তো চলছে। আনটিল এই জিনিসগুলো সংস্কার হোক বা ইয়ে হোক, তার আগ পর্যন্ত আমরা সেটা পরিবর্তন করতে পারছি না। ধন্যবাদ আপনাদের। Thank you everyone. Thank you. অনেক দীর্ঘ সময় আজকে আর নিচ্ছি না, ধন্যবাদ। দীর্ঘ সময় অপেক্ষা করে আমাদেরকে কভার করেছেন, থ্যাংক ইউ সকলকে। আবার দেখা হবে অন্য কোনো জায়গায়। থ্যাংক ইউ। Thank you. Thank you.